ওরা ৬ জন মুক্তিযোদ্ধা। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যেই সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করেছিল, সেই সকল মুক্তিযোদ্ধা ১২ই আগস্ট ১৯৯৬ ঢাকার পুরানো পল্টনের এক বৈঠকে বসে। সারাদিন বৈঠক চলে। বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে। হালুয়াঘাট এবং নালিতাবাড়ি থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তাঁর বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু মরিনি। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছি, যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু মরিনি। অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি। আমাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা। আমি আর ভালো মন্দ কোনো কিছুতেই জড়িত হতে চাই না। আপনারা এমন কিছু করবেন না যাতে আমার যুবতী বিধবা স্ত্রীকে আবার বিধবা হতে হয়, আমার পুত্রকে এতিম হতে হয়। সন্ধ্যা ৭টায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয়। নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথ কর, জসিমউদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায়। পরদিন সকাল ৭টার দিকে আমার কাছে একটা ফোন আসে। মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ ও জামিল আমাকে ফোন করে। ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর, জসিমসহ ওরা ৬ জন মুক্তিযোদ্ধা মারা গেছে। কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা মুখ দিয়ে বের হলো না। গত রাতে, মানে এখন থেকে ১০-১২ ঘন্টা আগে যাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, তারা মারা গেছে। এটা কি অসম্ভব কথা। নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম, কি বলছেন, কিভাবে মারা গেল? মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগল জানালেন, গত রাতে ঢাকা পুরনো পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ৬ জন মুক্তিযোদ্ধা নিহত হয়। অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। শোকে দুঃখে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হলো। বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম। তিনি ভাবলেশহীনভাবে শুনলেন, পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন। মনে মনে একটা ভাবনা ছিল, প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ৬ জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান। তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে ৬ জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাতে কি হয়েছে, প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। এর ঘণ্টাখানেক পর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এর আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা, আমার মা, আমার ভাই বলে কাঁদতে লাগলেন। অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয়, অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয়, অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয়, অন্যের শোক দুঃখকে যদি নিজের শোক দুঃখের মতো মনে না হয়, তাহলে এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নেতা দিয়ে দেশের কোনো লাভ হবে, মানুষের কোনো লাভ হবে? নিজের মা বাবা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো, হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতই দিনহীন করলে, এতই কাঙ্গাল করলে, যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখ নিয়ে বিন্দুমাত্র অনুভূতি হবে না। হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও, মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও, মানুষের প্রতি অনুভূতি দাও, অপরের সুখ দুঃখকে নিজের করে ভাববার তৌফিক দাও। আমিন। ডক্টরেট ডিগ্রি পাওয়া। ৬ই ফেব্রুয়ারি ১৯৯৭ যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে। এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে ৯৬ সালের শেষ প্রান্তে, অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং বাংলাদেশে এসেছিলেন। জন ওয়েসলিং ৪-৫ দিন বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েসলিং ৩ দিন ছিলেন ঢাকায় এবং ১ দিন ছিলেন গোপালগঞ্জে। ঢাকায় অবস্থানকালে জন ওয়েসলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনেই থাকতেন। গণভবন থেকেই জন ওয়েসলিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বোঝানো হলো।
একদিন সফরে টুঙ্গিপাড়াও নিয়ে যাওয়া হলো। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার দেখানো হলো। গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর পরদিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু বুঝিয়েই দেওয়া হলো না, একেবারে তোতা পাখির ন্যায় মুখস্থ করিয়ে দেওয়া হলো। জন ওয়েসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত জন ওয়েসলিংকে সব বুঝিয়ে সুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং নগদ ও বাকি মিলিয়ে অনেক উপঢৌকন নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন, কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, এটা সেনবাবু জন ওয়েসলিংকে বলেননি। ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি ৩২-এর ওইটা বঙ্গবন্ধু মিউজিয়াম, টুঙ্গিপাড়াটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি, আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবরের বাড়ি। তাই ৬ই ফেব্রুয়ারি ১৯৯৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং যে মানপত্র পাঠ করেন, তার এক জায়গায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দি করে রাখলেও আপনার উদ্যমকে, আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি। জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয়, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, গণভবন। একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো, তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই। প্রথম আমেরিকা সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন। আত্মীয় স্বজনের এক বিশাল বহর নিয়ে সন্ধ্যার আগেই গণভবন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছলেন এবং আত্মীয় স্বজনের কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ চা ও নানান পদের নাস্তা খেতে লাগলেন। হাসি ঠাট্টায় মেতে থাকলেন। মন্ত্রিসভার সদস্যগণ, ৩ বাহিনী প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিম নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীকে বহন করার চার্টার্ড বিমানটিকে প্যাসেঞ্জার টারমাকের লাউঞ্জে নিয়ে আসার নির্দেশ দিল। বাহাউদ্দিন নাসিম বলল, আমাদের প্রধানমন্ত্রী এতই অতি সাধারণ যে তিনি ভিভিআইপি টারমাকের পরিবর্তে সাধারণ যাত্রীদের টারমাক দিয়ে বিমানে উঠে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে এপিএস নাসিম বিমানকে প্যাসেঞ্জার টারমাকে নিয়ে যাওয়ার হুকুম দিল। যথারীতি বিমান কর্তৃপক্ষ বিমানের পাইলটকে ওই নির্দেশ দিলে পাইলট প্যাসেঞ্জার টারমাকে বিমান নিয়ে এলো। একটু পরে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব। নাসিমের নির্দেশে প্রধানমন্ত্রীর বিমান প্যাসেঞ্জার টারমাকে দেওয়া হয়েছে, এই কথা শোনা মাত্র নজিব বলল, প্রধানমন্ত্রী ভিভিআইপি টারমাক দিয়ে বিমানে উঠবে, বিমান ভিভিআইপি টারমাকে ফেরত আনা হোক। যথারীতি বিমানকে ভিভিআইপি টারমাকে ফেরত আনা হলো। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এসে শুনল তার চাচাতো ভাই নজিব বিমান ভিভিআইপি টারমাকে ফেরত এনেছে। তখন নাসিম বিমান কর্তৃপক্ষকে বলল, আমি প্রধানমন্ত্রীর এপিএস, আমি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গড়ে তুলি, আমি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তৈরি করি, আপনারা কি আমার চাইতে বেশি বোঝেন? সমস্ত সাংবাদিকদের আমি প্যাসেঞ্জার লাউঞ্জে পাঠিয়েছি, আমি যা বলি সেভাবে কাজ করেন। প্রধানমন্ত্রীর বিমান প্যাসেঞ্জার টারমাকে পাঠান। বিমান কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পাইলট আবার বিমান প্যাসেঞ্জার টারমাকে নিয়ে এলো। প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান রেডি বলে এসে বিমান আবার প্যাসেঞ্জার টারমাকে লাগানো হয়েছে শুনেই হারামজাদা কুত্তার বাচ্চা বলে গালাগালি দিতে দিতে কার নির্দেশে বিমান সরানো হয়েছে জিজ্ঞেস করলে নাসিম বলল, আমার নির্দেশে বিমান সরানো হয়েছে, আমি বিমান প্যাসেঞ্জার টারমাকে নিয়েছি। নজিব বলল, তুই বিমান সরানোর কে?
আমি চিফ সিকিউরিটি, আমার নির্দেশে বিমান চলবে। নাসিম বলল, আমার নির্দেশে বিমান চলবে। নজিব বলল, দেখ, বেশি কথা বলবি না, খারাপ হইয়া যাইব। নাসিম বলল, আমি কি তোমার মাহাতা মুখ খাই যে আমাকে ডর দেখাও? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার দুই ফুফাতো ভাইয়ের দুই ছেলে এপিএস বাহাউদ্দিন নাসিম এবং চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিবের মধ্যকার ঝগড়ার মুখে বিমান কর্তৃপক্ষ অসহায়ের ন্যায় দাঁড়িয়ে রইল। এমনিভাবে মিনিট 20-25 চলে গেল। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ওঠার জন্য ভিভিআইপি রেস্টরুম থেকে বাইরে এসে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, কি ব্যাপার, আমাকে এখনো বিমানে তুলছে না কেন? দুই চাচাতো ভাই নজিব নাসিমের ঝগড়া থামানোর জন্য দুই চাচাতো ভাইয়ের চাইতেও অনেক অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি, বলতে গেলে ক্ষমতার শীর্ষের 3-4 নম্বর ব্যক্তি, যিনি সচরাচর নজিব নাসিমদের ব্যাপারে হস্তক্ষেপ করেন না, কিন্তু যাকে দেখলে নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে পড়ে, পাগলের মতো টাকা পয়সার দিকে ছোটা ছাড়া যার আর কোনো কাজ নেই, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের বড় ছেলে শেখ হেলাল এমপি এসে উপস্থিত হলো। নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে গেল। শেখ হেলাল এমপি বলল, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছে আর এখনও বিমানের ব্যবস্থা হয়নি, যা ভিভিআইপিতে বিমান লাগান। কর্তৃপক্ষ ভিভিআইপি টার্মাকে বিমান নেওয়ার মৌখিক নির্দেশ দিলে ভিভিআইপি আর প্যাসেঞ্জার টার্মাকে বারবার বিমান নেওয়া এবং আনার পরিপ্রেক্ষিতে এবার বিমানের পাইলট ভিভিআইপি এবং প্যাসেঞ্জার টার্মাকের মাঝখানে বিমান রেখে দিয়ে কর্তৃপক্ষকে বলল, আমাকে লিখিত দিতে হবে, লিখিত ছাড়া বিমানের চাকা একবারও ঘুরাবো না। এবার বিমান কর্তৃপক্ষ আরও বিপাকে পড়ল। কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পর পাইলট ভিভিআইপি টার্মাকে বিমান নিয়ে এলো। প্রধানমন্ত্রী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যদিও এই সমস্ত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা শুরু করতে ঘণ্টা দেড়েক দেরি হলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার উপর অসন্তোষ প্রকাশ করলেন তা বোঝা গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে আসা সকল মন্ত্রী, 3 বাহিনী প্রধান, উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ যাত্রা শুরুর এই বিলম্বের সময় ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল। পরের দিন দেশের সমস্ত পত্রপত্রিকায় নানান ভাষায় প্রধানমন্ত্রীর যাত্রা শুরু করতে বিলম্বের সংবাদ পরিবেশন করল, কিন্তু কেন যাত্রা বিলম্ব হলো তা কোনো পত্রিকাতেই জানা গেল না, প্রকাশ করা হলো না। শুধু বিলম্ব হলো এটাই প্রকাশ করা হলো। শুধু তাই নয়, প্রকাশিত এই সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক কলাম লেখক আবেদ খান ভোরের কাগজে প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে বিঘ্নিত শিরোনামে ধারাবাহিকভাবে সরেজমিন তদন্ত লিখলেন। আবেদ খান তার প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে রাজাকারের সন্ধান পাওয়া সহ আরও কত কিছু পেলেন, কত কিছু লিখলেন। বিমান প্রশাসনের অনেক রদবদল হলো, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা বিলম্বের প্রকৃত কারণ আবেদ খানের কলামে এলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফর করে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রির সাথে তার একমাত্র বোন শেখ রেহানাকে সকল কিছুতে অর্ধেক ভাগ দেওয়ার পাকাপাকি ব্যবস্থার শর্তে সঙ্গে নিয়ে এলেন। ভাগ বাটোয়ারা নিয়ে দুই বোনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেখ রেহানা ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আবার ফিরে এলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিলে যা কিছু জমা হবে তার সব কিছুই শেখ রেহানার হাত দিয়ে হতে হবে। এই শর্তে শেখ রেহানা দেশে ফিরে এলেন। যুদ্ধ বিমান ক্রয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকীকে সঙ্গে নিয়ে এক বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রীকে রাশিয়ার MiG-29 বোমারু বিমান ক্রয় করার পরামর্শ দিয়ে বললেন, এই যুদ্ধ বিমান ক্রয় করলে উত্তরপাড়ার লোকেরাও খুশি থাকবে এবং আমরা ভারতের দালাল না, এটাও জনগণ মনে রাখবে। উত্তরপাড়ার লোক মানে ঢাকা ক্যান্টনমেন্টের সৈনিকরা। উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল, খবরদার নেত্রী, এই কাজও করবেন না, দেশের কোটি কোটি মানুষ বেকার। যুদ্ধ বিমান ক্রয় না করে যে টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানে বরাদ্দ করেন। শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকীর চেহারা ভেতরে ভেতরে রাগ প্রকাশ হওয়ার ছাপ ফুটে উঠল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিমান তো বাকিতে কিনব। মোটরসাইকেল আরোহী বলল, যতই বাকিতে কিনেন এই টাকা তো এ দেশকেই শোধ করতে হবে। নেত্রী, একটা কথা খেয়াল রাখবেন, যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, দেশের উন্নতি করতে পারেন, তাহলে এ দেশের মানুষ শুধু আপনাকেই না, আপনার নাতিপুতিকেও মাথায় করে রাখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন, তোমার সাথে কি একটু একাকী কথা বলা যাবে? না তোমার লোকজন কথার মধ্যে বাঁ হাত দিতেই থাকবে?
মোটরসাইকেল আরোহী বাইরে চলে এলো। কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকী বাংলাদেশের মতো একটা দিনহীন দরিদ্র দেশের কর্ণধার হয়ে কেন যুদ্ধ বিমান ক্রয় করেন? ভারতের সাথে যুদ্ধ করার জন্য? মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনা, শেখ রেহানা, গংরা কি কখনোই ভারতের সাথে যুদ্ধের চিন্তা করতে পারে? নিশ্চয়ই না। শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না। বরং শেখ হাসিনা, শেখ রেহানা সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত ও পরিবারগত অভিভাবকই মনে করেন। তারা সবসময় ভারতের রাজনীতিবিদদের, বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পিতৃতুল্যই মনে করেন। ভারতের সাথে যুদ্ধ করবেন না, তারপরও যুদ্ধ বিমান ক্রয় করেন। রহস্যটা কি? তাহলে কি হাসিনা, রেহানা, গংরা জানেন না যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রায় সবচাইতে গরিব দেশ? এ দেশের মানুষেরা দিনে আধপেট আহার জোটে না, বস্ত্র নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই। এসব কি তারা জানেন না? নিশ্চয়ই জানেন, তারা সবাই জানেন। আবার এটাও নিশ্চিত যে আর যাই হোক, শেখ হাসিনা, রেহানারা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না। তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করবেন কেন? একটা কথা মনে রাখতে হবে, দেশ প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটা খাত যেই খাতের ব্যয় সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও একই নিয়ম। সেজন্যই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এই নিয়ে তেমন কোনো হইহুল্লোড় হয়নি। এ প্রতিরক্ষা খাত থেকে বর্তমান বিশ্বের সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে। প্রতিরক্ষা ব্যয়ের যেহেতু কোনো জবাবদিহিতা নেই, সেহেতু এই খাতেই দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতীব সহজ। প্রশ্ন হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না, তথাপি শেখ হাসিনা, শেখ রেহানা, বর্তমানে যুদ্ধে অকার্যকর পুরনো সেকেলের রাশিয়ান MiG-29 যুদ্ধবিমান কেন ক্রয় করেন? এর উত্তর, শুধু কমিশন। শুধু কমিশন পাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক কার্যকরী জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেলে পুরনো ধ্বজভাঙা বোমারু বিমান ক্রয় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাশিয়ার শেখ রেহানা এই রকম একটি ডিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন। কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা। দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তি বাহিনী গড়ে তুলেছিলেন, বৃহত্তর টাঙ্গাইল জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজের দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল। দেশ ত্যাগ করে ভারতে না যেয়ে বৃহত্তর টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি। পাকিস্তানি খান সেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে, তখনই প্রচণ্ড মার খেয়ে ফেরত এসেছে। এই মুক্তাঞ্চলে মুক্তি বাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন। এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায়, নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী এবং কর্মকর্তাদেরও। গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ, সাংস্কৃতিক বিভাগ। শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি, তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানত, যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত। 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করেন। শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে 71-এর ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা, সামান্যতম সমর্থনও ছিল না। 75-এর 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা একটা গবেষণার বিষয়, তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল। সেজন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ মুজিব হত্যার প্রতিবাদের যুদ্ধে জনগণ সামিল তো হয়নি, বরং যে 1000 যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল, জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার ও বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে।
ফলে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও ৭৫-এর শেখ মুজিব হত্যার প্রতিবাদের যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে। সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না, বিধায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকী যেই হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন। শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরসূরি। শেখ হাসিনা বলতেন, সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারবেন না। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাক্কালে কলকাতা দমদম বিমানবন্দরে বলেন, দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবের উত্তরসূরি কাদের সিদ্দিকীকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন গঠন করে। অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে ঝটিকা সফর করে কাদের সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন সিদ্দিকী ও তার ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন। শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন। ১৯৯০ সালের তীব্র গণ আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকী তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন। এরপরেও কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি ভণ্ডুল করার নির্দেশ দেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ওই সংবর্ধনায় যোগদান করেননি এবং এখান থেকে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকের সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয়। এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্ত সহ্য করতে পারতেন না। শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন, আমি আছি বলেই কাদের সিদ্দিকী আছে, আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবে না। কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতন। যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল। এখন ইন্দিরা গান্ধীও নাই আর মেনকা গান্ধীরও খবর নাই। আমি না থাকলে কাদের সিদ্দিকীরও ওই অবস্থা হবে, কোনো খবর থাকবে না। আর কাদের সিদ্দিকীও মাশাল্লাহ কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না, স্বীকার করলেন না। কাদের সিদ্দিকীর ওই একই কথা, শেখ হাসিনা আমার বোন, আমি শেখ হাসিনার ধর্মের ভাই, আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি। নানাবিধ কারণে, বিশেষত কৌশলগত কারণে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন, আওয়ামী লীগের এমপি বানান। কাদের সিদ্দিকীও একই কারণে আওয়ামী লীগে থাকেন, আওয়ামী লীগের এমপি হন। শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে। তাছাড়া কাদের সিদ্দিকীও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে তার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে। তার চেয়ে নিজের পৈতৃক দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকীকে পচিয়ে দিতে হবে। কাদের সিদ্দিকীকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রেখেছেন। কাদের সিদ্দিকীও আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেয় করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন, সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে আপনি এটা করতে পারেন না। ভুলে যাবেন না, আপনার পিতা মাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া অন্য কেউ এর প্রতিবাদ করেনি। আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে
তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ। আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ওর ভাইরা সন্ত্রাসী, ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে। মোটরসাইকেল আরোহী বলল, কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক, তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি, কোনো অপরাধ করেনি। অত্যন্ত দুর্দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিলেন। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক ছিল না তখন। নিদারুণ বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী এই দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয়। যেহেতু প্রশাসন দুর্নীতিপরায়ণ, তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায়। তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোনো ধরনের অপবাদের সাথে যুক্ত নয়। এসব কোনো কিছুই আপনার অজানা নয়, আপনি সবই ভালোভাবে জানেন। আপনার শাসনামলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী বললেন, না, কাদের সিদ্দিকের বাড়িতেই পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে। মোটরসাইকেল আরোহী বলল, শুধুমাত্র হেয় করার জন্য যদি কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠান, তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না। রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না। ক্রুদ্ধ স্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠালেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া। 23শে জুন 1996 প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন। দলের যে নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন, সে নেতাই কেঁদে ফেলেন। কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়া থেকে মুক্তি চান। এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি 1990 সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে কেউই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নন, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করেন। সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে। তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, না, শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না। কারণ আমি যখন 91 সালে নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনের সূক্ষ্ম কারচুপি হয়েছে, তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিল নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এটা কোনো বিচারপতি হলো? এটাকে রাষ্ট্রপতি করব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন। জিল্লুর রহমান বললেন, নেত্রী, আপনি আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন। এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ পদে না দেন, তাহলে দলীয় সেক্রেটারি হিসাবে আমার কোনো গুরুত্বই থাকে না, কোনো মূল্যই থাকে না। আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন, যাতে আমি সব সময় আপনার কাছে থাকতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন, নেত্রী, আমার স্বাস্থ্য ভালো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, বেশ তো, রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতির কোনো কাজকাম নেই, শুধু বসে বসে সরকারি খরচে আরামায়েশ করবেন। এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন, নেত্রী, আমার এলাকার জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ দিন। এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুস সামাদ আজাদ বলেন, নেত্রী, আমাকে রহম করেন, দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না। আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম, আমাকে কাজ করার সুযোগ দেন, আমি দেখিয়ে দিব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ যাকেই রাষ্ট্রপতি করতে চান তিনিই মাফ চেয়ে পালিয়ে যান। এমন সময় উপস্থিত হলেন 91 সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী, বর্তমান ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজী মকবুল হোসেন। হাজী মকবুল হোসেন এমপির বক্তব্য হলো, আমি 91 সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম,
আপনিই আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন। এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না, তখন আমাকেই রাষ্ট্রপতি করেন, নইলে মন্ত্রী করেন, কিছু একটা করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না, আপনাকে কিছুই করা হবে না। মনে নেই 91 আপনি আমার বিরুদ্ধচারণ করেছিলেন, আমার সম্পর্কে নানান কথা প্রকাশ করেছিলেন। আপনাকে কিছুই করা হবে না, এমপি করেছি, এটাই যথেষ্ট। এই পরিস্থিতিতে 21শে জুন 1996 সালে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন, রাষ্ট্রপতির তো বসে বসে আরাম আয়েশ করার আর চাঁদ দেখা ছাড়া আর কোনো কাজ নেই। রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। মন্ত্রী শাসিত সরকারের রাষ্ট্রপতি হলো নাচের পুতুল। যেভাবে আপনি নাচাবেন সেভাবেই রাষ্ট্রপতিকে নাচতে হবে। এই সুযোগ আপনি হাতছাড়া করেন কেন? সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহবা কেন নেবেন না? বাহবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহবা নিতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বললেন, ঠিক আছে, তাহলে শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23শে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন।